আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন এবং বিশ্বের যেখান থেকে আমাদের প্রোগ্রামটা দেখছেন সবাইকে ফোকাস রিচ 24 এর পক্ষ থেকে স্বাগতম। দর্শক, আজ সারা পৃথিবীতে অনেকগুলি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে এবং অনেকগুলি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমরা আজকে আপনাদের এই পরিবেশনা সাজিয়েছি। তো চলুন আমরা প্রথম শিরোনামগুলি শুনে নেই। সর্বপ্রথম যে গুরুত্বপূর্ণ শিরোনামের মধ্যে সবচেয়ে টপ যে শিরোনামটা তা হলো বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগ দেয়া বা না দেয়া প্রসঙ্গে। এরপর আছে তারেক রহমানের সৌদি সফরে, আসলে কেন তিনি সৌদি সফরে যাচ্ছেন, কখন যাচ্ছেন বা সফরে কি হবে। এরপর থাকছে যে চুক্তিটি করা হয়েছে বর্তমানে মক্কা চুক্তি হিসাবে পরিচিত, এই তিন দেশ মিলে তুরস্ক, ইরান এবং তুরস্ক, সৌদি এবং পাকিস্তান মিলে এই চুক্তির বিপরীতে আরেকটা চুক্তি করতে যাচ্ছে নেতা কাকু। আর সেই চুক্তিতে কারা কারা থাকছেন সে বিষয়ে আপনাদের সাথে আমরা শেয়ার করব। দর্শক, তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আমরা এক করে আমরা তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আরো দর্শকের কাছে আমাদের কথাগুলো দ্রুত পৌঁছে যায়। প্রিয় দর্শক, একটা কথা আপনাদেরকে প্রথমে রিকোয়েস্ট করি, তা হলো আমাদের কথাগুলো যদি বাস্তবতার সাথে মিল নেই এরকমও কোনো কিছু আপনারা পেয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার দরকার নেই। এবং আমাদের কথাগুলো যদি আপনাদের সত্য এবং বস্তুনিষ্ঠ মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রিয় দর্শক, সর্বপ্রথম যে কথাটি বলেছিলাম যে বিভিন্ন মাধ্যমে এখন যে কথাটা চাউর হচ্ছে বাংলাদেশের মক্কা চুক্তিতে অংশগ্রহণ করা নিয়ে বা যুক্ত হওয়া নিয়ে, তো এই বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন আহমেদ তিনি একটা ব্রিফিংস দিয়েছেন বাসর কাছে। সেই বিষয়টি আপনাদের কাছে আমি তুলে ধরবো। তার আগে আপনাদেরকে আমি মক্কা চুক্তি সম্বন্ধে জাস্ট একটু আমরা পেছন থেকে আসি। দর্শক, এই মক্কা চুক্তির কিন্তু আমাদের যেই তিন দেশ মিলে পাকিস্তান এবং সৌদি আরব এবং তুরস্ক মিলে যে চুক্তিটি হয়েছে গত 7ই আগস্ট, সেটাকে আমরা মক্কা চুক্তি হিসাবে অভিহিত করা হয়েছে। এই মক্কা চুক্তির পিছনে কিন্তু সবচেয়ে টপ একজন মাস্টার মাইন্ড রয়েছেন। সে মাস্টার মাইন্ডের মধ্যে সবচেয়ে চিপ যার নামটা ধরা হচ্ছে সেটা হলো প্রেসিডেন্ট এরদোয়ান এবং তার সহযোগী পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। দর্শক, বর্তমান বিশ্বে যে সমস্ত পররাষ্ট্রমন্ত্রীগুলো আছে, বিশেষ করে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, ইভেন দখলদার রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, অর্থাৎ বিশ্বের যে পররাষ্ট্রমন্ত্রীগুলো এখন বর্তমানে মিডিয়ার সামনে নাম্বার 1 এর কাতারে আছে, তার মধ্যে ফার্স্ট ধরা হচ্ছে যাকে, যিনি অত্যন্ত ট্যালেন্ট এবং অত্যন্ত খুব ক্ষুধার বুদ্ধি সম্পন্ন, তিনি কিন্তু তুরস্কের হাকান ফিদান। আর এই হাকান ফিদান যেখানে পা রাখেন সেখানে কিন্তু বিশ্বের সবগুলি চোখ, মিডিয়ার চোখ এবং রাজনীতিকদের চোখ কিন্তু সেদিকে দৃষ্টিবদ্ধ থাকে। দর্শক, এই হাকান ফিদানও কিন্তু বিশ্বের বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থার মোস্ট ওয়ার্ল্ডের মধ্যে একজন। আর সে গোয়েন্দা সংস্থাগুলো কারা সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। প্রিয় দর্শক, এখন আসছি এই মক্কা চুক্তি আসলে যে মাস্টার মাইন্ড নিয়ে করা হয়েছে, যারা করেছেন তাদের মূল উদ্দেশ্য কি। প্রথম কিন্তু অনেকে ভেবেছেন যে এই মক্কা চুক্তি আসলে ইরানের বিরুদ্ধে করা হয়েছে, কিন্তু ইদানিং কালে যে সমস্ত বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি তাতে বোঝা যাচ্ছে যে মক্কা চুক্তি আসলে ইরানের বিরুদ্ধে করা হয়নি। আর এই মক্কা চুক্তি যে দেশগুলোকে নিয়ে করা হয়েছে তারা কিন্তু মধ্যপ্রাচ্যের এই ইরান এবং আমেরিকার মধ্যে এবং দখলদার রাষ্ট্রের মধ্যে যে যুদ্ধটা চলমান আছে সেই যুদ্ধের কিন্তু অনেক কিছু তারা উলটপালট করে দিচ্ছে এবং সেখানে তাদের যথেষ্ট একটা প্রভাব বিস্তার করছে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের যেই পদক্ষেপগুলি চুক্তির জন্য নেওয়া হয়েছে সেগুলো তো কিন্তু এই পাকিস্তানের হাত আছে এবং সৌদি আরবেরও কিন্তু অনেক সহযোগিতা বা অসহযোগিতা যাই বলেন তা কিন্তু আছে। আমি আপনাদেরকে বলেছি যে প্রভাব বিস্তার করছে এই রাষ্ট্রগুলো। কেউ হয়তো যুদ্ধের পক্ষে প্রভাব বিস্তার করছে আর কেউ হয়তো যুদ্ধের বিপক্ষে প্রভাব বিস্তার করছে। তবে এখানে সবচেয়ে যে সমস্যা তৈরি হয়ে গেল সৌদি আরবকে নিয়ে, বিশ্লেষকরা মনে করছেন
যে সৌদি আরবের যে ভূমিকা এই যুদ্ধে ছিল ইরানের সাথে, সেই ভূমিকায় কিন্তু ইরান সন্তুষ্ট নয়, টোটালি সন্তুষ্ট নয়, এবং ইরানের পক্ষ থেকে সৌদির বিরুদ্ধে কিন্তু অনেকগুলো অভিযোগ রয়েছে। আর এই অভিযোগগুলো কিন্তু খুবই মারাত্মক অভিযোগ। যে অভিযোগগুলোর মধ্যে রয়েছে যে সৌদিয়ান বর্তমান যিনি প্রিন্স রয়েছেন, সেই প্রিন্সের হুকুমেই কিন্তু, সে প্রিন্সের যোগসাজশে অথবা তাদের সাথে আমেরিকার গোপন আত্মার কারণে সৌদির ভূখণ্ড ব্যবহার করে, এবং সৌদি যে সমস্ত যন্ত্রপাতিগুলো, যুদ্ধ সরঞ্জামগুলো, জেট ফাইটার গুলো আমেরিকা থেকে কিনেছে, সেই জেট ফাইটার গুলো ব্যবহার করে আমেরিকা সৌদির মাটি থেকে গিয়ে ইরান আক্রমণ করেছে। এবং ইরাকে যে আক্রমণটা হয়েছে ইরানপন্থী আধাসামরিক বাহিনীর উপরে, যেটা আপনাদেরকে আমরা এর আগে একটা আমাদের পরিবেশে বলেছিলাম, সেই আধাসামরিক বাহিনীর উপরে সরাসরি সৌদিয়ান ভূমি থেকে সৌদিয়ান ফৌজ সহ একসাথে গিয়ে ইরাকে আক্রমণ করেছে, এবং সেখানে ইরানের শীর্ষস্থানীয় কয়েকজন এয়ার কমান্ডার কিন্তু নিহত হয়েছেন বলে খবরে প্রকাশ। দর্শক, তো সৌদি আরবের বিরুদ্ধে কিন্তু ইরানের এই ধরনের অভিযোগগুলো কিন্তু রয়েছে, এবং সৌদি আরব ইরানের সাথে কিন্তু আবার তাদের সাথে যোগাযোগ রেখেছে, কথাবার্তা চলছে। অর্থাৎ ডুয়েল যে পলিটিক্স বলা হচ্ছে, সৌদি আরব কিন্তু সেটা মেনটেন করে চলছে। তারা ট্রাম্পের সাথেও তারা হাত রাখছে, আবার ইরানের সাথেও তারা কথাবার্তা বিনিময় করছে। কিন্তু মূলত আসলে সৌদি আরব কোন দিকে যাচ্ছে, সে বিষয়টা কিন্তু ইরানের কাছে একটা বড় প্রশ্ন। পাশাপাশি মুসলিম বিশ্বের আরো কয়েকটা রাষ্ট্রের কাছে এটা একটা বড় প্রশ্ন। দর্শক, এর মধ্যে যে চুক্তিতে যারা বর্তমানে অংশগ্রহণ করেছেন, এই চুক্তির পিছনে মূল কারণ হলো এই যুদ্ধ। কারণ এই যুদ্ধে যদি আমেরিকা, অর্থাৎ তারা যদি প্রভাব বিস্তার করতে পারতো, বা আমেরিকা যদি আজকে ইরানের অবস্থা খুব দুরূহ করে ফেলতে পারতো, বা ইরানকে কবজা করে ফেলতে পারতো, তাহলে কিন্তু এই চুক্তি হতো না। দর্শক, এটা আমার কথা নয়, সেটা আন্তর্জাতিক বিশ্লেষকদের কথা। আর আপনারা কি মনে করেন, চুক্তি কি হতো? আপনাদের মন্তব্য আমাদের কমেন্টে জানান। এই চুক্তির মূল কারণ হলো, যখন আমেরিকা এখান থেকে সরে যাচ্ছে, তাহলে কেউ না কেউ তো মধ্যপ্রাচ্যের দেশগুলোকে, যারা এতদিন আমেরিকার ছত্রছায়া ছিল, আমেরিকার ছত্রছায়া থেকে তারা সরকার পরিচালনা করেছে, তাদের তো কেউ না কেউ প্রয়োজন আছে, পিছনে শক্তি তাদের দরকার আছে। কারণ একটা শক্তির আড়াল থেকে তারা দেশ পরিচালনা করেছে, এবং পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে তারা সম্পর্ক বজায় রেখেছে। এখন এই শক্তি যখন চলে যাচ্ছে, তখন সেকেন্ড কোনো অপশন তাদেরকে বেছে নিতেই হবে। দর্শক, এই সেকেন্ড অপশন বেছে নেওয়ার জন্যই কিন্তু এই মক্কা চুক্তির উদ্ভব। আর এই চুক্তিকে যে কন্ডিশনগুলো বলা আছে, সেখানে তিন দেশ কিন্তু সবাই, যে দেশে আক্রমণ হোক না কেন, তিন দেশের তারা সবাই নিজের আক্রমণটা হয়েছে বলে সবাই একসাথে সে আক্রমণকে তারা প্রতিহত করবে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু অনেকটা ন্যাটো স্টাইলে তাদের এই চুক্তিটা করা হয়েছে। সেখানে অর্থনৈতিক সহযোগিতা আছে, সামরিক সহযোগিতা, সবকিছু অনেকগুলো আছে, যে 5-6টা পয়েন্ট নিয়ে করা হয়েছে, সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, এখন এই চুক্তির ফলে যে মাস্টার মাইন্ড এরদোয়ান প্লাস হাকান ফিদান আছে, তাদেরকে সবাই জানে যে তারা দখলদার সব নেতা কাকুর রাষ্ট্রের বিরোধী। পাশাপাশি যে পাকিস্তান রয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সরাসরি তো আরো নেতা কাকুর নাম শুনলেও তারা তেল বেগুনে জ্বলে উঠে, এই ধরনের তাদের অবস্থা। আমরা বিভিন্ন সংবাদ ব্রিফিংসে দেখেছি পাকিস্তানের খুব বক্তব্য। পাকিস্তানের বর্তমান যারা সরকার চালাচ্ছেন, তারাও কিন্তু নেতা কাকুকে পছন্দ করেন না, একদম তাদের সহ্য করেন না। প্লাস যে ইমরান খান, যিনি এর আগের প্রধানমন্ত্রী ছিলেন, বর্তমানে জেলখানে আছেন, বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন জেলখানার আওতায়, তিনিও কিন্তু স্পষ্টভাবেই অনেকবার বলেছেন ব্রিফিংসে যে তিনি এই রাষ্ট্রটাকে তারা স্বীকারই করেন না। তাহলে দুটো শক্তিধর রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র, বিশেষ করে তুরস্ক এবং পাকিস্তান, তারা যদি এই নেতা কাকু রাষ্ট্রের অ্যান্টিতে চলে যায়, ধরে নিলাম যে সৌদি আরবের সাথে হয়তো বা তাদের সাথে যোগাযোগ বা ভালো সম্পর্ক থাকতেও পারে নেতা কাকুর সাথে, তো এই এক সৌদি আরব তাদের সাথে চুক্তি করে, আপনারা কি ভাবছেন যে পাকিস্তান এবং তুরস্ককে সৌদি আরব একাই ঘুরিয়ে ফেলতে পারবে? অর্থাৎ নেতা কাকুর পক্ষে নিয়ে যেতে পারবে ইরানের বিরুদ্ধে? এটা আসলে ভাবাটা কিন্তু ঠিক নয়। কারণ একটা কথা ভাবেন, যে বর্তমান সৌদি প্রিন্সের যে রাজনীতিক, তাদের যে অভিজ্ঞতা এবং তার রাজনীতিক যে বয়স,
তার চাইতে এরদোয়ানের বয়স অনেক অনেক বেশি। বিশ্বে এরদোয়ান কিন্তু খুব বড় মাপের একটা খেলোয়াড়। তাকে সমীহ করতে হয় রাশিয়ার প্রেসিডেন্টকে, তাকে সমীহ করতে হয় আমেরিকার প্রেসিডেন্টকেও। এবং এরদোয়ান যে একটা ব্যক্তি এবং তার যে রাজনৈতিক যে টেকনিক, যে কৌশল আছে, সেটা সে পৃথিবীতে একবার না কয়েকবার প্রমাণ করেছে। আর হাকাদের ফিদানের কথা তো নাই বললাম। এদিকে পাকিস্তানের যদিও তাদের অর্থনৈতিক সংকট কাটানোর জন্য তারা বিভিন্ন অবস্থায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সাথে তাদের সুসম্পর্ক বজায় রাখতে হয়েছে, তবে পাকিস্তানও কিন্তু এই আমেরিকা এবং ইরানের যুদ্ধে যথেষ্ট পরীক্ষা তারা দিয়েছে। বিশেষজ্ঞরা দেখেছেন, অনেকে মন্তব্য করেছেন যে পাকিস্তান আজকে হয়তো ইরানে আক্রমণ করে বসলো, কালকে আক্রমণ করে বসলো, পাকিস্তানের উপরে চাপ আসছে আমেরিকা থেকে। আসলে কিন্তু পাকিস্তান তার কিছুই করেনি, বরং ইরানের সাথে তারা স্থলভাগে তারা রুট তৈরি করেছে। অনেক ক্ষেত্রে অনেক সংবাদ সংস্থা এটাও বলেছে যে ইরানের অনেক গুরুত্বপূর্ণ সরঞ্জাম যুদ্ধের সময় তারা পাকিস্তানে তাদের হেফাজতে রেখেছে, যদিও পাকিস্তান সেটা অস্বীকার করেছে। পাশাপাশি এই পাকিস্তানের বর্তমান যে ভূমিকা, বিশেষ করে সৌদি আরবের সাথে চুক্তি করার পরও, এই মক্কা চুক্তির আগেও কিন্তু পাকিস্তানের সাথে সৌদি আরবের একটা চুক্তি আছে, প্রতিরক্ষা চুক্তি, যে চুক্তি করার ফলে সৌদি আরব পাকিস্তানকে কাঁড়ি কাঁড়ি টাকা দিয়েছে তাদের দেশটা পরিচালনা করার জন্য। আর এই কাঁড়ি কাঁড়ি টাকা নিয়েও সৌদি আরব যখন আক্রান্ত হয়েছে ইরানের দ্বারা, অর্থাৎ মার্কিন ঘাঁটিগুলোতে যেটা সৌদি আরব অবস্থিত, সেখানে কিন্তু ইরান আক্রমণ করেছে। তো মার্কিন ঘাঁটিগুলো যদিও আক্রমণ করে ইরান, কিন্তু সেটা তো সৌদি আরবের মধ্যে আছে। আর পাশাপাশি ইয়েমেন থেকে যে আক্রমণ হয়েছে সৌদি আরবের বিভিন্ন স্থাপনায়, সৌদি আরবের ব্যবসায়িক স্থাপনায়, তো তার জবাবেও কিন্তু চুক্তি মোতাবেক পাকিস্তানকে দেওয়ার কথা, কিন্তু পাকিস্তান সেখানে কোনো ভূমিকা রাখেনি, বরং সেটা তাদের কূটনৈতিক প্রজ্ঞা দিয়ে সৌদি আরবের সাথে তারা ম্যানেজ করে চলে আসছে। তো এখানে কিন্তু পাকিস্তানের একটা পরীক্ষা হয়ে গেছে। প্রিয় দর্শক, বিশ্লেষকরা মনে করছেন বর্তমানে যে দুটো মুসলিম শক্তিধর রাষ্ট্র পাকিস্তান এবং তুরস্ক যে জোট হয়েছে সৌদি আরবের সাথে একসাথে হয়ে, তো সৌদি আরবকে তারা রক্ষা করার জন্য জোট হোক বা তারা নিজেরা তাদের সহযোগিতা, অর্থনৈতিক এবং অর্থনৈতিক সহযোগিতা বা সামরিক সহায়তা করার জন্য জোট হোক, যেটাই হোক, তবে এই চুক্তিটা কিন্তু মধ্যপ্রাচ্যে বর্তমানে একটা বিশাল ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। আবার গুঞ্জন শোনা হচ্ছে এই চুক্তির সাথে হয়তোবা মিশর আব্দুল ফাত্তাহ আল সিসি, যাকে মধ্যপ্রাচ্যের আরেকজন ওই ভাবেন আর কি, মানে যারা কথা দিয়ে কথা রাখেন তাদেরকে যেটা বলেন আপনারা, এই ধরনের ভাবেন জর্ডানের আব্দুল্লাহর মতো। তো এই মিশর হয়তো বা খুব সম্প্রতি তারা যোগ দিতে পারে, তবে সে এখন কাউন্টডাউনে আছে বা অনেক কিছু ক্যালকুলেশন করছে যে আসবে কি আসবে না, এই ধরনের হয়তো থাকতে পারে। তবে ধারণা করা হচ্ছে টুডে অর টুমরো মিশর কিন্তু এখানে যোগ হচ্ছে। দর্শক, এবার আসছি আমরা বাংলাদেশের প্রসঙ্গে, যে এই বাংলাদেশের যে অবস্থান আমরা বিভিন্ন পত্রপত্রিকা এবং বিভিন্ন মিডিয়া দেখছি যে বাংলাদেশ মক্কা চুক্তিতে যোগ দিচ্ছে, মক্কা চুক্তিতে বাংলাদেশের সদস্য হয়ে গেছে। আসলে বিষয়টা এখন পর্যন্ত সত্য নয়। তবে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী যে হুমায়ুন সাহেব আছেন, তার বাসসদের সাথে তার যোগ দিতে সেখানে তিনি স্পষ্টভাবে বলেছেন যে এই মক্কা চুক্তির সাথে বাংলাদেশের যদি স্বার্থ, অর্থাৎ উইন উইন পজিশন হয়, বাংলাদেশের যে অভাবগুলি আছে সে অভাবগুলি যদি মক্কা চুক্তির মাধ্যমে পূরণ হয়, তাহলে বাংলাদেশ এই মক্কা চুক্তির সাথে যোগ হতেও পারে, যদি বাংলাদেশ পজিটিভ মনে করে। দর্শক, এই কথার মধ্যে দিয়ে কিন্তু একটু আভাস পাওয়া যাচ্ছে যে হয়তোবা বাংলাদেশ এ ধরনের চুক্তিতে যোগ দিতেও পারে। তার কারণ বাংলাদেশের সাথে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের অনেকগুলি ভালো এবং গাঢ় সম্পর্ক আছে, তার মধ্যে সৌদি আরব এক নাম্বার। কারণ সৌদি আরবে বাংলাদেশের বহু কর্মী আছে যারা সৌদি আরবে কাজ করে, বাংলাদেশের রেমিটেন্স পাঠায়। মধ্যপ্রাচ্যের আরো দেশে আছে, তবে সবচেয়ে বেশি কিন্তু সৌদি আরব আছে। সুতরাং সৌদি আরব কিন্তু বাংলাদেশকে অর্থনৈতিক হিসাবে একটা সাপোর্ট দিচ্ছে বলে অবশ্যই সেটা ক্লিয়ার, পরিষ্কার। তো সেখানে তুরস্কের সাথেও বাংলাদেশের সুসম্পর্ক আছে, শুধুমাত্র বাংলাদেশের সম্পর্ক ছিল না পাকিস্তানের সাথে। তবে বর্তমানে পাকিস্তানের যে অগ্রণী ভূমিকা আছে বাংলাদেশের বিষয়ে, তারা যে তাদের ভুল বুঝতে পেরেছে, হয়তোবা সে ভুল বুঝতে পেরে তারা বাংলাদেশের সাথে যে ধরনের সম্মানসূচক আচরণ করছে অতীত থেকে এ পর্যন্ত, এই সম্মানসূচক আচরণের পরিপ্রেক্ষিতে হয়তোবা মক্কা চুক্তির মাধ্যমে তুরস্ক এবং সৌদি আরবের
মাধ্যমে হয়তো বা বাংলাদেশের সাথে পাকিস্তানের চুক্তি হওয়ার পর আরো সুসম্পর্ক হতেও পারে। তবে সে বিষয়ে যদিও হুমায়ুন সাহেব কোনো কথা বলেননি। তো এখন আমরা যে ধারণা করছি যে এই চুক্তি যদি বাংলাদেশ যোগ দেয় এবং বাংলাদেশের আগে যদি মিশরও যোগ দিয়ে থাকে, তাহলে কিন্তু আপাতত 5টি দেশ কিন্তু এই জোটে অন্তর্ভুক্ত হয়েছে। আর এটা নিয়েই কিন্তু টেনশনে আছে কারা? 1 নম্বর নেতা কাকু, 2য় নম্বর আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, যার নাম আমি নিলাম না। তো আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের যে প্রধানমন্ত্রী আছেন বর্তমানে মোদী সাহেব, তার সাথে এই চুক্তির বিষয়ে নেতা কাকু ফোনে দখলদার রাষ্ট্রের বর্তমানে যিনি এখনো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে আছেন, যার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক, তো সেই দখলদার রাষ্ট্রের প্রধানমন্ত্রী নেতা কাকুর সাথে মোদীর সাথে কিন্তু ফোনে আলাপ হয়েছে এই চুক্তির বিষয়ে। বিশ্লেষকরা মনে করছেন যে এই মক্কা চুক্তির এন্টিতে নেতা কাকু মোদী সাহেবকে নিয়ে আরো একটা চুক্তি করতে যাচ্ছেন, যে চুক্তিতে নেতা কাকু এবং মোদী প্লাস নেতা কাকু বলেছেন জর্ডান তাদের সাথে হয়তো একজোট হতে পারে, এবং তিনি অনেকটা হলফ করে বলেছেন আরব আমিরাতের কথা, যে আরব আমিরাতে ইরান কিন্তু যথেষ্ট পরিমাণ আক্রমণ করেছে এবং আরব আমিরাত প্রকাশ্যে ইরানের বিরুদ্ধে লম্বা যুদ্ধ করার ঘোষণা দিয়েছে। সে আরব আমিরাত হয়তোবা নেতা কাকুর সাথে জোট হতে পারে। অর্থাৎ এখানে এন্টিটির উদ্দেশ্য হলো যে মুসলমান রাষ্ট্র যারা আছে গালফে, সে গালফের কয়েকটা রাষ্ট্রকে যদি নেতা কাকু টেনে আনতে পারে, তাহলে মুসলমান রাষ্ট্রের যে মক্কা চুক্তি হয়েছে এই চুক্তিটা কিন্তু অনেকটা তাদের পাওয়ার খর্ব হবে এবং তাদের প্রভাব অনেকটা খর্ব হবে, এবং সেখানে একটা মোটামুটি জাস্ট সমতা আসবে, প্রভাব প্রতিপত্তি নিয়ে হোক, তারপরে সামরিক ক্ষমতা নিয়ে হোক, তারপর তাদের অবস্থান নিয়ে হোক, সেখানে একটা সমতা বিরাজ করবে এবং অনেকটা সেফ থাকবে এই নেতা কাকুর রাষ্ট্র, দখলদার রাষ্ট্র। দর্শক, আপনারা কি ভাবছেন যে আসলে সত্যি মুসলমান রাষ্ট্র অর্থাৎ এই যে আরব আমিরাত বা জর্ডান, তারা কি নেতা কাকুর সাথে যুক্তি পারে যদি তারা এই ধরনের কোনো চুক্তি করে? প্রিয় দর্শক, আপনাদের মন্তব্য আমাদের কমেন্টে জানান। আমাদের মন্তব্যগুলো কিন্তু আমরা খুব গুরুত্ব সহকারে আমরা দেখি এবং সেই মন্তব্যের উপরে আমরা নির্ভর করে আমাদের আরো নতুন নতুন পরিবেশনগুলো আমরা কিন্তু তৈরি করি। প্রিয় দর্শক, এবার আসছি বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌদি আরব সফর নিয়ে। দর্শক, তারেক রহমানের বিশেষ করে এই ক্ষমতা গ্রহণ করার পর থেকে প্রধানমন্ত্রী হিসেবে তিনি প্রথম সফরে গেছেন মালয়েশিয়া, তারপর চীন, এখন কিন্তু তিনি আর কোনো সফরে যাননি। তবে সৌদি আরবের সফর নিয়ে যে কথা উঠছে তার আগে থেকেই, অর্থাৎ বিশেষ করে যেটা দেখা যাচ্ছে গত 7ই আগস্টের আগ পরেই বেশিরভাগ সময় যে তারেক রহমানের ভারত সফর নিয়ে কিন্তু মিডিয়াতে অনেক ধরনের বক্তব্য আসছে। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোন রকমের বিশদ ব্যাখ্যা দেয়া হয়নি। তবে দেখা যাচ্ছে যে ভারতের রানিং সরকারের অনেক দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং ভারতের অনেক অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা পর্যন্ত তারেক রহমানকে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফর নেওয়ার জন্য কিন্তু উঠে পড়ে লেগেছেন। কিন্তু কি জন্য, কোন কারণে তারেক রহমান এখনো পর্যন্ত ভারত সফরের সিদ্ধান্ত নেননি বা যাননি, প্রিয় দর্শক, সে বিষয়েও আমরা একটু কথা বলার চেষ্টা করব। দর্শক, ইতিমধ্যে আমরা জেনেছি যে বাংলাদেশের পক্ষ থেকে পরিষ্কার বক্তব্য দেয়া হয়েছে, এটা কিছু মিডিয়ার কথা, সেটা হলো যদি ভারত শর্ত পূরণ না করে তাহলে ভারতে কোনো সফর নয়। আর ভারতের পক্ষ থেকে বলা হয়েছে বিভিন্নভাবে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি ভারত সফর না যান তাহলে তো বাংলাদেশের বিভিন্ন প্রকারের সর্বনাশ হতে পারে। এখন প্রশ্ন হলো যে বাংলাদেশের কি কি সর্বনাশ হতে পারে, সেটা একটা প্রশ্ন। আর এর মধ্যেই কিন্তু এখন কথা উঠেছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী সৌদি আরব সফরে গিয়ে সেখানে তিনি মক্কা চুক্তিতে অংশগ্রহণ করতে পারেন। আর
আর বিশ্লেষকরা মনে করছেন যে এই খবরটি মোটামুটি ভারতের ইন্টেলিজেন্স অর্থাৎ ভারতের গোয়েন্দা সংস্থারা হয়তো বুঝতে পেরেছে এবং সরকারের নজরে দেওয়ার পর থেকেই এই সৌদি সফরের আগেই প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য তারা বিভিন্ন প্রকারের কায়দা কৌশল অবলম্বন করছেন এবং খুব দ্রুত তারা ব্যবস্থা নেওয়ার জন্য যাবতীয় টেকনোলজি তারা সাজাচ্ছেন। প্রিয় দর্শক, বাংলাদেশ আসলে একটা প্র্যাকটিক্যাল পিরিয়ডটা তারা পার করেছে গত ইন্টারিম গভর্নমেন্টের সময়। দর্শক, এই যে তারেক রহমানের ইন্ডিয়া যাওয়ার বিষয় নিয়ে বা মক্কা চুক্তি অথবা সৌদি আরব যাওয়ার বিষয় নিয়ে কথা বলার আগে কথাটা আমি কেন বললাম, দর্শকদেরকে বুঝতে হবে। প্রথম কথা হলো, আপনারা যদি আমাদের প্রোগ্রামগুলো রেগুলার দেখেন তাহলে আমাদের কথাগুলো খুব দ্রুত বুঝতে পারবেন, আর যদি না দেখেন তাহলে বুঝতে একটু কষ্ট হবে, তবে বুঝবেন না যে তা নয়। দর্শক, বাংলাদেশের যখন ইন্টারিম গভর্নমেন্ট আসে তখন বাংলাদেশকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সহায়তা করা একটা বন্ধ হয়ে গেছে। বিশেষ করে পার্শ্ববর্তী রাষ্ট্র, প্রতিবেশী রাষ্ট্র যে ভারত ছিল, তারা বাংলাদেশের সাথে কিন্তু যথেষ্ট সম্পর্ককে, যাবতীয় সম্পর্ক তারা কাট আপ করেছে এবং অনেকটা বাংলাদেশকে বিচ্ছিন্ন করা হয়েছে। দর্শক, এই অবস্থায় এই ইন্টারিম গভর্নমেন্টের প্রধান ডক্টর ইউনূস যিনি ছিলেন প্রধান উপদেষ্টা, তার ছিল না কোনো রাজনৈতিক দল, তার ছিল না কোনো বড় ধরনের নিজস্ব কোনো দেশের মধ্যে কোনো বাহিনী বা শক্তি, এবং তার ছিল না কোনো বড় ধরনের মন্ত্রী পরিষদ, অর্থাৎ রাজনৈতিক সরকার ভোটের মাধ্যমে আসা যে সরকারের যে একটা প্রভাব থাকে, একটা পাওয়ার থাকে, সেই পাওয়ারটা কিন্তু ডক্টর ইউনূস সাহেবের ছিল না। সে অবস্থায় ডক্টর ইউনূস কিন্তু 2 বছর যে রাষ্ট্র চালিয়েছেন, পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না এবং বিশ্ব থেকে তিনি কোনো ধরনের বড় ধরনের কোনো অর্থনৈতিক কোনো ধরনের সহযোগিতা তিনি পাননি। তবুও কিন্তু বাংলাদেশ চলেছে এবং দেশের সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন চলেছে, বাজারে দ্রব্যমূল্যের মান অনেকটা নিয়ন্ত্রিত ছিল এবং আরো বিভিন্ন কিন্তু সুবিধা ছিল। তবে অসুবিধাও কিন্তু ছিল। ওনার আমলে এই 2 বছরের মধ্যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট অবনতি হয়েছে বিভিন্ন জায়গায়, অনেকগুলি আরো অসুবিধা ছিল। পাশাপাশি বিশ্বের সাথে বাংলাদেশের যে লেনদেন ছিল, সমস্ত লেনদেনেও কিন্তু অনেক জটিলতা তৈরি হচ্ছে। সুবিধাও ছিল, অসুবিধাও ছিল। তবে হ্যাঁ, বাংলাদেশ 2 বছরে কিন্তু তারা পার করতে পেরেছে এবং টিকেছে। সবচেয়ে বড় কথা হলো, বাংলাদেশের মানুষ কিন্তু না খেয়ে থাকেনি এবং এই 2 বছর পার করার মধ্যে দিয়ে বাংলাদেশ যে অভিজ্ঞতাটা অর্জন করেছে, যে প্র্যাকটিক্যাল যে বিষয়টি তারা বুঝেছে যে হ্যাঁ, বাংলাদেশ আসলে ইচ্ছা করলে বিশ্বের বিভিন্ন সিস্টেমে, বিশ্বের বিভিন্ন পন্থায় আরো অনেক দেশের সাথে সম্পর্ক তৈরি করে বাংলাদেশ কিন্তু চলতে পারে। এই বিষয়টা কিন্তু অনেকেই ধারণা করছেন বা বিশ্লেষকরা মনে করছেন যে বর্তমান সরকার যারা বর্তমান দায়িত্বে আছেন তারা হয়তো এই বিষয়টা তারা খুব ভালো করে তারা লুফে নিয়েছেন। দর্শক, তারেক রহমান বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই প্রধানমন্ত্রী যে ভারত সফর করছেন না, সেখানে অভ্যন্তরীণ কিছু শর্ত হয়তো আছে তারেক রহমানের সরকারের পক্ষ থেকে ভারতের প্রতি। বিশ্লেষকরা মনে করছেন সেই শর্তের মধ্যে একটা হলো যে ভারতে বাংলাদেশের যে সমস্ত অপরাধীগুলো লুকিয়ে আছে বা তারা যে আশ্রয় দিয়েছে ভারতে, তাদেরকে বাংলাদেশে তাদের প্রত্যাবর্তন বা বাংলাদেশকে ফেরত দেওয়া। পাশাপাশি আরো কিছু হয়তো বা বাংলাদেশের তিস্তার পানি বন্টন ইত্যাদি নিয়ে হয়তো বাংলাদেশের সাথে ভারতের অনেকগুলি শর্ত থাকতে পারে। যদিও সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ক্লিয়ার কাট বক্তব্য দেওয়া হয়েছে বলে আমাদের ডেস্কে আসেনি, তবে বিশেষজ্ঞদের ধারণা আমি সেটা আপনাদের সামনে উপস্থাপন করছি। পাশাপাশি বাংলাদেশ বর্তমানে যে সমস্ত দিকগুলোতে দুর্বল এবং অভাব আছে, সেই দুর্বল এবং অভাবগুলি অবশ্যই সরকারের সেখানে নজর দেওয়া এবং সে বিষয়ে কাজ করা কিন্তু সরকারের প্রধান দায়িত্ব। কারণ স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত বাংলাদেশের যে সমস্ত সেক্টরগুলো উইক আছে, সে সমস্ত সেক্টরগুলো উইক থাকার কারণে বাংলাদেশকে কিন্তু অনেকেই রাষ্ট্র হিসাবে তারা যদিও তাদের সাথে সম্পর্ক বজায় রাখে তবে অতটা গুরুত্ব দেয় না। তবে ওই সমস্ত সেক্টরগুলি যদি বাংলাদেশের বর্তমান বিশ্বের চাহিদা অনুযায়ী আধুনিক রাষ্ট্রের যে সমস্ত বিষয়গুলো থাকে, সেই ব্যবস্থা যদি বাংলাদেশকে টেনে আনা যায়, তাহলে কিন্তু বাংলাদেশকে অনেক রাষ্ট্রই গুরুত্ব দিতে বাধ্য। দর্শক,
আর বাংলাদেশের ওই অভাবগুলির মধ্যে এক নম্বর হলো অর্থনৈতিক সেক্টর। বাংলাদেশের অর্থনীতি কিন্তু এতটা ডেভেলপ নয়। আর বাংলাদেশের যে বাণিজ্য, পৃথিবীতে বিভিন্ন দেশের যে বাণিজ্য আছে, সে বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু বাংলাদেশ অনেকটা পিছিয়ে আছে। যদিও কয়েকটা বিষয়ে, তো গার্মেন্টস সহ অনেকগুলো বিষয়ে বাংলাদেশ অনেকটা এগিয়ে আছে, তবে বিভিন্ন বিষয়ে বিভিন্ন বাণিজ্যে কিন্তু বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অনেকগুলো রাষ্ট্রে অনেকটা পিছিয়ে আছে। তাছাড়া বাংলাদেশের যে সামরিক সেক্টর, সেখানে বাংলাদেশ অনেকটাই পিছিয়ে আছে। বাংলাদেশের সামরিক অনেক রসদ নেই, যন্ত্রপাতি নেই, এবং বাংলাদেশের আধুনিক যে সমস্ত আকাশ প্রতিরক্ষা, আধুনিক বিমান ব্যবস্থাপনা, আধুনিক মিসাইল ব্যবস্থাপনা সহ যে যুদ্ধক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলি বর্তমানে আধুনিক বিশ্বের বিভিন্ন রাষ্ট্র তাদের কাছে রয়েছে, সে বিষয়ে কিন্তু বাংলাদেশ অনেকটা পিছিয়ে আছে। তো এইসব বিষয়গুলো যদি আপনাকে, অর্থাৎ এই দেশকে আরো এগিয়ে নিতে হয়, তাহলে হয়তোবা বাংলাদেশ সরকার যে কোনো বিশ্বের সাথে চুক্তি করে বিশ্বের যে কোনো দেশের সাথে তাদের সহযোগিতা নিয়ে সেটা করতে পারে। এটা সরকার দায়িত্ব। যে কোনো রাষ্ট্রে কিন্তু সরকার, যে কোনো রাষ্ট্রের সরকার কিন্তু এটা করতে হবে। সুতরাং এই মক্কা চুক্তির মাধ্যমে যদি বাংলাদেশ তাদের এই সুবিধাগুলো পায়, তাদের অর্থনৈতিক সুবিধা পায়, বাণিজ্যিক সুবিধা পায়, এবং সামরিক সেক্টরে যে সমস্ত বিষয়গুলো দুর্বল আছে, সে সমস্ত দুর্বল জায়গাগুলো তারা যদি তাদের সামরিক রসদ পায়, তাহলে বাংলাদেশ এই চুক্তিতে অংশগ্রহণ করবে নাই বা কেন? দর্শক, বিশ্লেষকদের কিন্তু এ ধরনের বক্তব্য, মতামত বর্তমানে বিভিন্ন মিডিয়ায় কিন্তু উঠে আসছে। আর এরই মধ্যে তারেক রহমানের সৌদি আরব সফর, এই সফর নিয়ে কিন্তু এই মক্কা চুক্তির সাথে জুড়ে দিয়েছে অনেক আলোচক, অনেক বিশ্লেষক। তবে তারেক রহমান এই বাংলাদেশের প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি কিন্তু সৌদি আরব যাবেন এবং সেখানে তিনি উমরা পালন করবেন বলে যে কথাটা শোনা গেছিল, সেটা কিন্তু হয়তো বাস্তবায়ন হবে এবারে। তিনি যে উদ্দেশ্যেই যান না কেন, বর্তমানে কিন্তু অনেকে ধারণা করছে যে মক্কা চুক্তির বিষয়ে যাচ্ছেন। তো সরকারের পক্ষ থেকে কিন্তু মক্কা চুক্তির বিষয়ে সরকারের পররাষ্ট্র মন্ত্রী যে কথা বলেছেন, প্রতিমন্ত্রী যে কথাটা বলেছেন, হুমায়ুন সাহেব, তো ওনার বক্তব্যটা কিন্তু যে মক্কা চুক্তিতে বাংলাদেশ যোগ হবে এর বিষয়ে ক্লিয়ার কোনো কথা বলেন। তবে তিনি হতেও পারে, নাও হতে পারে, ধরনের কথা তিনি বলেছেন। তো আমি বলবো, আসলে মিডিয়া যে কথাগুলি আসে, সে কথাগুলি যদি কোনো ক্লু না থাকে, যদি কোনো সেই কথার পেছনে কোনো বক্তব্য যদি না থাকে, তাহলে মিডিয়া কিন্তু কথাগুলো আসে না। দর্শক, হুট করে যে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তিনি ভারত সফরে যাবেন না, সেটাও কিন্তু ক্লিয়ার করে বলা হয়নি। শুধু পরিবেশের ব্যবস্থা বলা হয়েছে যে পরিবেশ তৈরি হলে অবশ্যই তিনি যাবেন, তবে এখনো সেই পরিবেশ তৈরি হয়নি। আমি আবারও বলছি, আমার এর আগের একটা পরিবেশে বলেছি, ভারতের ভেতরে পরিবেশের কথা বলা হচ্ছে না, বা বাংলাদেশের ভেতরে পরিবেশের কথা বলা হচ্ছে না। কোন পরিবেশের কথা বলা হচ্ছে সেটা কিন্তু ক্লিয়ার করে সরকারের পক্ষ থেকে বলা হয়নি। শুধু এটা বলা হয়েছে যে পরিবেশ তৈরি হয়নি। পরিবেশ হলে, অনুকূলে হলে অবশ্যই তিনি যাবেন। আর এই সৌদি আরবে যে তিনি যাচ্ছেন, সেই যাওয়াটা তিনি কিন্তু যে মক্কা চুক্তিতে তিনি অংশগ্রহণ করতে যাচ্ছেন, সে বিষয়ে কিন্তু ক্লিয়ার কাট বলা হয়নি। তবে যারা এটা নিয়ে বেশি চিন্তা করছেন, সৌদি আরব সফর নিয়ে তারেক রহমানের, যারা এটা নিয়ে বেশি টেনশনে আছেন, তাদের কিন্তু দুর্বলতাটা অটোমেটিক প্রকাশ পাচ্ছে। দর্শক, কারা তারেক রহমানের এই সৌদি আরব সফর নিয়ে এখন থেকে, সৌদি আরব সফরের দিন তারিখ নির্ধারিত হওয়ার আগেই যারা দুশ্চিন্তে আছেন, টেনশনে আছেন, অনেকটা তারা উসখুস দেখছেন এবং যাবতীয় সামগ্রিক তথ্যের জন্য তারা হন্য হয়ে ছুটছেন, অবশ্যই এটা তাদের একটা দুর্বলতা। প্রিয় দর্শক, আপনারা কি ভাবছেন? এটা দুর্বলতা নয়? আপনাদের মন্তব্য আমাদের কমেন্টে জানান, এবং ভবিষ্যতে আন্তর্জাতিক বিশ্বের আরো নতুন তথ্য নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। তখন পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আরো দর্শক আমাদের কথাগুলো দ্রুত দেখতে পারে।